গাজার শিশুদের উপর চালানো ইসরায়েলি বর্বরতার এক নৃশংস ও লোমহর্ষক চিত্র উঠে এসেছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে। সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে প্যালেস্টিনিয়ান শিশুদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করে হত্যার অকাট্য প্রমাণ পাওয়া গেছে বলে জানান কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাস মুরলীধর। The commission found indisputable evidence প্যালেস্টিনিয়ান শিশুদের ইচ্ছাকৃত এবং সুপরিকল্পিতভাবে হত্যা করার অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন। এমনকি 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরও সেখানে শিশুদের উপর নির্যাতন, যৌন সহিংসতা এবং অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। সেখানকার এতিমখানা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো শিশুদের জন্য জরুরি অবকাঠামোগুলোকেও নিয়মিত লক্ষ্যবস্তু করা হয়েছে। 2023 অক্টোবর থেকে 20,000-এরও বেশি শিশু নিহত এবং 44,000-এরও বেশি শিশু আহত হয়েছে। There has been a widespread and systematic killing and harming of children. প্রতিবেদনে বলা হয়েছে 97% স্কুল এবং 95% বিশ্ববিদ্যালয় ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে ইসরায়েল, যেখানে 38টি বিশ্ববিদ্যালয়ের 22টি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া অধিকৃত ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতি স্থাপনকারী ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় নিহতদের মাঝে 30% শিশু। শ্রীনিবাস মুরলীধর জানান, গাজার শিশুদের জন্য আরেকটি বড় বিপর্যয়ের খবর হলো তীব্র অনাথ সংকট, যেখানে আনুমানিক 58,554টি শিশু তাদের পিতামাতা অথবা যে কোনো একজনকে হারিয়েছে। এছাড়া অপুষ্টিজনিত কারণে 151 শিশুর মৃত্যু হয়েছে। যদিও এই প্রতিবেদনকে মিথ্যা অপবাদ বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল, তবে প্যালেস্টিনিয়ানদের দাবি শুধু প্রতিবেদন প্রকাশ নয়, আন্তর্জাতিক আদালতে এই যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। এখন এসব বলে কি হবে? ধ্বংসস্তূপের নিচ থেকে আগে আমার পরিবারের সদস্যদের বের করতে দিন। এই শিশু, বৃদ্ধ আর নারীদের কি দোষ ছিল? আমার মা, যাকে আমি শেষ বিদায়টুকু জানাতে পারিনি। আমরা মাঠ পর্যায়ে এর প্রকৃত বাস্তবায়ন দেখতে চাই। এই নিরস্ত্র জনগোষ্ঠীর বিরুদ্ধে যে যুদ্ধাপরাধ এবং গণহত্যা চালানো হয়েছে তার জন্য ওই অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে হামাস জানিয়েছে এই প্রতিবেদনই প্রমাণ করে গাজায় কোনো বেসামরিক নাগরিকই ইসরায়েলি গণহত্যা থেকে রেহাই পায়নি। দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান হামাসের মুখপাত্র হাজেম কাশেম। দখলদার বাহিনী যে প্যালেস্টিনিয়ান শিশুদের ওপর গণহত্যা চালিয়েছে, জাতিসংঘের প্রতিবেদনে তা পুনর্ব্যক্ত হওয়া মূলত এই গণহত্যার ভয়াবহতারই আরও একটি বড় প্রমাণ। গাজা উপত্যকার কোনো অংশই দখলদারদের হাত থেকে রেহাই পায়নি। এই অপরাধ অস্বীকার করার যত চেষ্টাই দখলদাররা করুক না কেন, তাতে সত্য বদলে যাবে না। জাতিসংঘের কমিশন স্পষ্ট জানিয়েছে, শিশুদের টার্গেট করে প্যালেস্টাইন সমাজের বুদ্ধিবৃত্তিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করতে চায় ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনে চরম অপরাধ ও যুদ্ধাপরাধ সহ মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট প্রমাণ। এর জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীকে সরাসরি দায়ী করেছে কমিশন। সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে নতুন কৌশল প্রণয়নের পথে হাঁটছে জার্মানি। সরকারের নিযুক্ত বিশেষজ্ঞ কমিশন পরিবার মন্ত্রণালয়ের কাছে 56 দফা সুপারিশ জমা দিয়েছে। এর মধ্যে অন্যতম হল 13 বছরের কম বয়সী শিশুদের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনায় নিষেধাজ্ঞা। এই প্রস্তাবে 13 থেকে 16 এবং 16 থেকে 18 বছর বয়সীদের জন্য পৃথক নিরাপত্তা মানদণ্ডের কথাও বলা হয়েছে। লক্ষ্য হল শিশু কিশোরদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করা, তবে তাদের পুরোপুরি ডিজিটাল জগৎ থেকে বিচ্ছিন্ন না করা। প্ল্যাটফর্ম পরিচালনাকারীদের আরও জবাবদিহির আওতায় আনতে হবে। বয়স উপযোগী ও নিরাপদ ডিজিটাল সেবা নিশ্চিত করতে হবে। শুধু নিষেধাজ্ঞা নয়, শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হতে পারে। কমিশন বলছে, সব প্ল্যাটফর্মের জন্য একই বয়সসীমা নির্ধারণের পরিবর্তে ঝুঁকির মাত্রা অনুযায়ী ভিন্ন ভিন্ন বিধিনিষেধ আরোপ করাও একটি বিকল্প হতে পারে। ইউরোপ জুড়ে সমন্বিত আইন হওয়া সবচেয়ে ভালো, তবে তা সম্ভব না হলে জাতীয় পর্যায়েও ব্যবস্থা নিতে হবে। শিশু কিশোরদের আর একা এই ঝুঁকির মুখে ফেলে রাখা যাবে না। অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, স্পেন, স্লোভেনিয়া, গ্রিস ও ব্রিটেন ইতিমধ্যে একই ধরনের পদক্ষেপ নিয়েছে বা প্রক্রিয়াধীন রয়েছে। জার্মানির সরকারও মনে করছে, ভুয়া তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি বিভ্রান্তিকর ছবি, সহিংসতা ও পর্নোগ্রাফি শিশুদের জন্য বড় হুমকি হয়ে উঠছে।
এবার বিশেষজ্ঞদের এই সুপারিশগুলো রাজনৈতিক পর্যায়ে আলোচনা হবে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের পক্ষে জনমত ক্রমেই জোরালো হচ্ছে জার্মানিতে। সমুদ্র তীরের আকাশ জুড়ে রঙিন আলোর ঝলক, আতশবাজি আর সঙ্গীতের মূর্ছনা, সব মিলিয়ে স্পেনের বার্সেলোনা সৈকত যেন এক উৎসবের নগরী। বাইবেল অনুযায়ী সেন্ট জন দ্য ব্যাপটিস্টের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 23 জুন রাত থেকে শুরু হয় ঐতিহ্যবাহী এই সান হুয়ান উৎসব। স্প্যানিশদের কাছে এটি বছরের সবচেয়ে ছোট রাত। সারা রাত জেগে উদযাপনের পরদিন অর্থাৎ 24 জুন কাতালোনিয়ায় থাকে সরকারি ছুটি। তাই তীব্র দাবদাহের মধ্যেও এই রাতে প্রথা মেনে উদযাপন করতে সৈকতে জড়ো হন সব বয়সী মানুষ। দারুণ একটা পরিবেশ, আমার ভীষণ ভালো লেগেছে। এই পুরো শহর আর এখানকার উৎসবের আমেজ সত্যিই চমৎকার। সত্যি বলতে মানুষ এখানে অত্যন্ত আনন্দ নিয়ে আসে। উৎসবটা এক কথায় অসাধারণ। সান হুয়ান উৎসব কোনোভাবেই মিস করবেন না, এটি সত্যি দারুণ এক অভিজ্ঞতা। সান হুয়ানের এই উদযাপন মূলত প্রাচীন পৌত্তলিক রাজনীতির সাথে জড়িত। স্প্যানিশদের বিশ্বাস এই রাতে আগুন জ্বালানো কিংবা আগুনের ওপর লাফ দিয়ে সব অপশক্তি দূর হয় এবং পুরো বছরের জন্য সুরক্ষা মেলে। রাতভর নাচ গান আর আতশবাজি পুড়িয়ে মনের আনন্দে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকরা। অনেকেই আবার মেতে ওঠেন গভীর রাতে সাগরে সাঁতার কাটার রোমাঞ্চে। Icebreaker, like a passport for friendship. You know, you dare to talk with people. Maybe you never dare other days to talk to the beach or the people. রাত গড়িয়ে সকাল হতেই সৈকতে দেখা যায় ভিন্ন এক চিত্র। উৎসব শেষে সৈকতের বালুতেই ঘুমিয়ে পড়েন অনেকে। ভোর হতেই মাইক বাজিয়ে কিংবা তাদের ডেকে তুলে সৈকত ছাড়ার নির্দেশ দেয় পুলিশ। একই সাথে বিশাল পরিচ্ছন্নতা কর্মীর দল নেমে পড়ে উৎসবের আবর্জনা পরিষ্কার করতে। তবে স্পেনের তীব্র দাবদাহের ঝুঁকির কারণে উত্তরাঞ্চলের বেশ কিছু শহরে এবার আগুন জ্বালানো নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বার্সেলোনা প্রতি বছরের মতো তার চিরচেনা আমেজেই উৎসবটি পালন করে। Nobody was like on kind of phones and stuff. Everyone was just in the moment. And where in England, I feel like that's not really a big thing. But yeah, everyone just seemed really happy, and there was toddlers, and it would be 2 in the morning, and there was children out there, and old people as well. সব বাধা পেরিয়ে বছরের সবচেয়ে ছোট রাতটিকে উৎসবের রঙে রাঙিয়ে নতুন দিনের সূর্যকে স্বাগত জানালো বার্সেলোনাবাসী। দাও দাও করে জ্বলছে বিস্তীর্ণ গমক্ষেত, উঠছে ঘন কালো ধোঁয়া। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় কামিশলি এলাকায় ফসলি জমিতে হঠাৎ ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ দাবানল। গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের মাঝে মঙ্গলবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার সিরিয়ান সিভিল ডিফেন্স অথরিটি জানিয়েছে সবশেষ 24 ঘন্টায় দেশ জুড়ে কৃষি জমিতে 28টি সহ 250টি অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবেলা করেছে তারা। সিরিয়া জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনায় 14 জন আহত হয়েছেন। তবে কামিশলিতে আগুন থেকে নিজেদের সোনার ফসল বাঁচাতে পানি ছিটানোর পাশাপাশি হাতের কাছে থাকা কাপড় দিয়ে মরিয়ার চেষ্টা চালান স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। তবে বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন পুরো গ্রামকে ঘিরে ফেলেছে, এখন সেটা কামিশলি শহরের দিকে এগুচ্ছে। ইতিমধ্যে প্রায় 30 হেক্টর জমির খড় ও ফসল পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমাদের জরুরি সাহায্য প্রয়োজন। এই অগ্নিকাণ্ডে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে চলতি বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এই অঞ্চলে গমের বাম্পার ফলন হয়েছিল, যা এই দুর্যোগে চরম হুমকির মুখে। যাদের ফসল পুড়ে গেছে তারা তাদের সবকিছু হারিয়েছে। চোখের পলকে পুরো মৌসুমের ফসল শেষ হয়ে গেল। এবছর ভালো বৃষ্টি হওয়ায় আমরা আশাবাদী ছিলাম, কিন্তু বছরের পুরো পরিশ্রমই এখন ধূলিসাৎ। সিরিয়ার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের 900,000 মেট্রিক টনের তুলনায় এবার দেশটিতে 2.3 থেকে 2.5 মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল, যা দেশের খাদ্য ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখত। কামিশলির দাবানলের আগুন বুধবার পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবুও নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে আগুনের লেলিহান শিখার সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন ভাগ্যাহত কৃষকরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।